বাদিনীরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে দিয়েছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করি। আমরাও আপনাদেরকে সেই আলটিমেটামের মধ্যে কোন দৃশ্যমান পদক্ষেপ দিতে বাধ্য করতে চাই। বিএনপি জনাব তারেক রহমান সাহেব তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, জনাব তারেক রহমান সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিয়ার মায়ের সাথে কথা বলে, কিন্তু আপনারই অনেক নেতা কর্মী 1.5 লাখ টাকার বিনিময়ে কিভাবে একজন ধর্ষিতার জীবনটাকে বিনিময় করে নেয়। আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনার দলকে নিয়ন্ত্রণ করুন, তৃণমূলকে নিয়ন্ত্রণ করুন, যাতে করে ধর্ষিতার জীবন বাজি রেখে তাদের কোনো ইনকাম না করতে হয়। প্রিয় তারেক রহমান সাহেব, আমরা আপনাকে সম্মান করি। আপনি যা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনি যদি তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই দেশকে যদি একটা সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে কোনো পদক্ষেপ নিতে পারেন, আমরা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনি যথাযথ ব্যবস্থা নেবেন। এছাড়াও অন্যান্য যেসব রাজনৈতিক সংগঠন আছে, আপনারা সবাই ছাত্র জনতার কাতারে এখনো আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। এই যে ধর্ষিতা, এই ধর্ষিতার বিচারের জন্য যাতে আবার আমাদের রাজু ভাস্কর্যে না আসতে হয়, এই ব্যবস্থা আপনারা করবেন। আজ বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে যারা এখানে এসেছি আপনাদেরকে সুস্পষ্ট করে বার্তা দিতে চাই, যদি আপনারা দ্রুততম সময়ের মধ্যে কোন কার্যকরী পদক্ষেপ না নিতে পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা আবার রাজু ভাস্কর্য আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই আলটিমেটামের মধ্যেই রাখতে চাচ্ছি, সেই আলটিমেটামের ধর্ষণ বিরোধী মঞ্চ আপনাদেরকে রেখে দিয়েছে। তাদের সাথে আমরা এখন আছি, আগে ছিলাম, আজীবন থাকবো ইনশাআল্লাহ। এবং অনেক জায়গায় অনেকভাবে থানা থেকে অনেককে ছাড়িয়ে আনা হয়, মুখ দেখিয়ে ছাড়িয়ে আনা হয়, শুধু ইফতিদার না আর অনেক ক্ষেত্রে ছাড়িয়ে আনা হয়। আমরা এইসব ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই। আমার মা বোনের ইজ্জত দিয়ে খেলবেন না, আমার মা বোনের ইজ্জত দিয়ে খেললে আপনাদেরকে আমি দেখে নেব। এই ধরনের ইফতিদারকে আপনারা কোনো ধরনের পায়তারা দিবেন না, যাতে তারা বের করতে পারে। এই একটা ইফতিদার আগামীকালের দর্শক। আজকের ইফতিদার আপনি যদি তাদেরকে পায়তারা দেন, তারা আগামীকালের দর্শক হয়ে উঠবে। তার বিচার কি, তার দায়কে আপনি নেবেন না, তখন তো নেবেন না, তখন চুপ করে ঘাপটি মেরে বসে থাকবেন। এর জন্য এখন থেকে ইফতিদার থেকে শুরু করে ধর্ষক সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, দর্শকদের বিরুদ্ধে, ইফতিদারের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, ইফতিদারের বিরুদ্ধে। তার বিচার চেয়ে আমরা আমাদের এখানে বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ। আচ্ছা, আমাদের একজন সম্মানিত প্রফেসর স্যার আছেন, তিনি কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডাক্তার আব্দুল ওয়াহাব, মনোরোগ বিশেষজ্ঞ। আজকে এখানে উপস্থিত শিক্ষার্থী, চিকিৎসক এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। খুবই সংক্ষেপে কথা বলবো। আপনারা জানেন, অনেকেই জানেন যে ধর্ষণ এবং আত্মহত্যা এই জিনিসগুলো হচ্ছে ইমিটেশন হয়, অর্থাৎ একটা জায়গায় একটা ঘটনা ঘটলে অন্যরা এটা দেখে উদ্বুদ্ধ হয়, তারা আগ্রহীশীল হয়, তারা আরো আনন্দ পায়। কাজেই এটাকে পার্সোনালিটি, সব মানুষ ধর্ষণ করে না, সবাই এই ব্যাপারে পাশবিক আচরণ করে না। কাজে আমরা যারা এখানে স্টুডেন্ট আছে, চিকিৎসক আছে, আমরা এর মনস্তাত্ত্বিক বিষয়ে বুঝতে চেষ্টা করব। যে ধর্ষণ করেছে এবং যারা এগুলোতে উস্কানি দেয়, যারা এগুলোকে পেট্রোলাইজেশন করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা যখন ছাড়া পায়, আমরা দেখেছি এর আগে কোনো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক ছত্রছায়ায় রেপের সেঞ্চুরি করা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী তাকে দেশ থেকে পার করে দিয়েছে। তোমরা যারা জুনিয়র, তোমরা হয়তো জানো না, কিন্তু এই দেশে এই ঘটনা ঘটেছে। এমন হয়েছে যে ভোট দেয় নাই, সেই জন্য উলঙ্গ করে ভিডিও করে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে প্রতিহিংসা, এই যে ঘটনাগুলো, এর সুরাহা হতে হবে। আমাদের মধ্যে এই বর্ষিকা তথা হিংসা বিদ্বেষ যদি থাকে, রেপ একটা কনসিকুয়েন্স মাত্র, এটা এর কনসিকুয়েন্সের পরিণতি। কাজে আমাদের রুটে যেতে হবে। যারা রাজনৈতিক দল করেন, যারা পলিটিশিয়ান,
করছেন, আপনাদেরকে বুঝতে হবে আপনারা সারা দেশের জিম্মেদার, কিন্তু আপনারা আপনাদের কর্মীকে প্রোটেক্ট করতে পারেন না, তাদেরকে কন্ট্রোল না, আপনাদের চাঁদাবাজি হয়, বিভিন্ন সমস্যা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাস্তায় ঘুরে বেড়ায় পিস্তল নিয়ে, আপনারা কিছু বলেন, আপনারা এগুলোকে রিইনফোর্স করেন। এই রিইনফোর্সমেন্টের কারণে আজকে বাংলাদেশের এই পরিণতি। আজকে আমি সেনাপ্রধান তথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আজকে আর্মি ডিপ্লয়েড 18 সিভিল পর এই সময় এই যে ঘটনাগুলো কেমনি ঘটে, সারা দেশের আইন পরিস্থিতির অবস্থা অত্যন্ত নাজুক। 2002 সালে যখন অপারেশন ক্লিন আউট হয়, আমরা তখন আর্মিতে চাকরি করি এবং তখন নো টলারেন্স ছিল। আজকে কেন এই অবস্থায় সারা দেশের আইন পরিস্থিতির অবস্থা এত ভয়াবহ? কেন আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না? তার মানে কি আপনারা চাচ্ছেন দেশ অস্থিতিশীল হোক? আপনাদের জীবনের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা সেই উদ্দেশ্য চরিতার্থ করতে দেব না, অবশ্যই দেব না। প্রিয় ভাই ও বোনেরা, যে মেয়েটার উপরে এই পাশবিক অন্যায়টা হয়েছে, অত্যাচারটা হয়েছে, সে এখন মৃত্যুমুখ যাত্রী। ওই মেয়েকে আজকে সিএবিতে ওকে দেওয়া হয়েছে। আমরা দোয়া করি সে সুস্থ হবে, ফিরে এসে। এই জন্য আমাদের এই চিকিৎসক সমাজ শুধু এখানে না, সারা বাংলাদেশে এই